যে কোনো সরকারের সাফল্যের জন্য দক্ষ ও কার্যকর পুলিশ বাহিনী প্রয়োজন। পেশাদারিত্বের সাথে আপোষ না করার আহ্বান প্রধানমন্ত্রীর। হাম নিয়ে আতঙ্ক থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি হয়নি। সংক্রমণ যাতে না ছড়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সংকটের মধ্যে নারায়ণগঞ্জের ডিপোতে তেলেসমাতি লাইসেন্সধারী ব্যবসায়ী না পেলেও জ্বালানি তেল গেছে অন্য কারো হাতে। নারায়ণগঞ্জে ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 4 জন, ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ইরানের শান্তি আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী নিয়ে বৈরিতায় বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে মহা বিপর্যয়ের শঙ্কা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবর বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনাদের সন্তানরাও এই দেশে বড় হচ্ছে, সেজন্যই আমি কথাগুলো তুলে ধরছি একজন নাগরিক হিসাবে নয়। অডিটর জেনারেল সাহেব যখন আসলেন, উনি আমাকে কতগুলো ওনাদের রিপোর্টের অনেকগুলো বিষয় তুলে ধরলেন। কিছু পরে আমি দেখলাম পত্রিকাতেও এসছে। খুব সম্ভবত সেক্রেটারিয়েটে আপনাদের কারো অনেকেই ধারণা আছে, বিশেষ করে যারা ওই এলাকাতে কাজ করছেন বা আপনারা মনিটর করছেন সব কিছু দেখছেন। আপনার ধারণা আছে যে আমার অফিস থেকে সেক্রেটারি যে অফিসে আমি বসে, এখান থেকে বের হলেই সাংবাদিকরা নিচে থাকে, যেই বের হচ্ছেন তাকেই জিজ্ঞেস করেন। খুব সম্ভব সেভাবেই বোধহয় কথাটা বের হয়েছে। অডিটর জেনারেল সাহেব আমাকে অনেকগুলো বলার মধ্যে আমি খুব আশ্চর্য হয়েছি। আগে পত্রিকায় পড়েছিলাম, স্বাভাবিকভাবে পত্রিকায় অত ওভাবে না থাকলে অডিটর জেনারেল যেহেতু অডিট করেছেন, পরিষ্কারভাবে কথাগুলো ফুটে উঠেছে বা বেরিয়ে এসেছে, উনি যেহেতু ইনভেস্টিগেট করেছেন। রূপপুর সম্পর্কে উনি বলেছিলেন আমাকে যে রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হয়েছে সেখানে ফুল ফার্নিশড কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে, সেই বালিশের দাম ধরা হয়েছে 80,000 টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে 80,000 টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। সেখানে ফার্নিচার যেহেতু ছিল, ড্রেসিং টেবিল কেনা হয়েছে। এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা 30-35,000 টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা। এই রূপপুর প্রকল্পটি সিমিলার প্রকল্প আমাদের পাশের একটি দেশ করেছে। তাদের লেগেছে অ্যাবাউট খুব সম্ভবত 14,000 কোটি টাকার মতন। বাংলাদেশে যে রূপপুর আণবিক এই যে রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে 96,000 কোটি টাকা। আসুন, একটি টানেল তৈরি করা হয়েছে, টানেলটির নাম কর্ণফুলী টানেল। এটি সম্পর্কে অনেকেরই আপনাদের পরিষ্কার ধারণা আছে। এই কর্ণফুলী টানেলটির খুব সময় আমি দেখিনি। কর্ণফুলী টানেলটি, এটা মিনিস্টার সাহেব বলতে পারেন, বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় একটি জায়গায় কতগুলো খুব স্ট্যান্ডার্ড বেশ লাক্সারিয়াস সর্ট অফ অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং তৈরি করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। এখানে কয়েক শত কোটি টাকা খরচ হয়েছে। একই সাথে ওনার ইনভেস্টিগেশনে বেরিয়ে এসেছে যে কর্ণফুলী টানেল বের হওয়া বা ঢোকার আগে দুপাশে গাছ লাগানোর কথা, উনি কোনো গাছ পাননি। এই গাছের জন্য 50 কোটি টাকা তুলে নিয়ে চলে গিয়েছে, অথচ উনি কোনো গাছ পাননি। আচ্ছা, এবার বলি একটি ডিস্ট্রিক্টের কথা, পিরোজপুর ডিস্ট্রিক্ট। পিরোজপুর ডিস্ট্রিক্টে 3টি আসন, 3টি আসনের 3 জন সংসদ সদস্য এই সংসদ চলাকালীন সময় আমার কাছে এসেছিলেন কথা বলবেন। আমি খুব সংক্ষেপে শোনার পরে আমার মনে পড়লো যে কয়েক মাস আগে, আর 7-8 মাস আগে মনে হয় ঘটনাটি পত্রিকায় পড়েছিলাম, কিছুটা ধারণা ছিল আমার। তো আমি বললাম যে সংসদ চলছে, ব্যস্ত আপনারা সবাই, আমরা ব্যস্ত, শেষ হলে আমি আপনাদের সময় দিচ্ছি। শেষ হওয়ার পরে গত এক সপ্তাহ আগে আমি ওনাদেরকে টাইম দিয়েছিলাম
এটিও পত্রিকায় এসেছে, পরের দিন আমি নিজেও দেখলাম পত্রিকায় এসেছে। যাই হোক, পিরোজপুর জেলা, অনেকেরই হয়তো সেখানে আপনারা গিয়েছেন আপনাদের দায়িত্ব পালন করার সময় বা দায়িত্ব পালন করেছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের ব্যাপারে ওনারা এসেছিলেন। স্বাভাবিকভাবে এলজিআরডি যেহেতু ভিতরে রাস্তাঘাটগুলো তৈরি করে মানুষের কষ্ট হচ্ছে, গত প্রায় 1 বছর ধরে কাজ সব বন্ধ আছে, উন্নয়ন কাজ, ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। সেই জন্যই ওনারা এসেছিলেন যে কি করে কাজ শুরু করা যায়। আমি ওখানে সেক্রেটারি ছিলেন, মিনিস্টার ছিলেন। আমি কথা পরিষদ থেকে জানতে পারলাম যে সেখানে শুধু এলজিআরডি একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে, নেই। এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। এইটা নিয়েই সমস্যাটা, কিভাবে এই সমস্যাটাকে জটটাকে ছুটিয়ে মানুষের জন্য কাজ করা যায়, রাস্তাঘাট নির্মাণ করা যায়। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। এই কয়েকটি ঘটনা অডিটর জেনারেল এবং এই যে পিরোজপুরের ঘটনাটি আপনাদের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। এরকম আরো অনেক ঘটনা আছে, ঘটনাগুলি ঘটেছে, বাট বাস্তবতা হচ্ছে বাস্তবতাই। আমরা ছেলেও বাস্তবতাকে আমরা পাশ কাটাতে পারবো না, নিতেই হবে আমাদেরকে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আপনারা আপনাদের কতগুলো সমস্যার কথা বলেছেন, আবাসন সমস্যার কথা বলেছেন, ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, আপনারা আইটির জন্য যেটা এখানে একটি নতুন ইউনিটের কথা বলেছেন, এগুলোর জন্য অর্থ প্রয়োজন। দেখুন, আমি বা মিনিস্টার সাহেব আমরা যেই দায়িত্বে বসে আছি, আমরা কিন্তু চাই আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য, অন্তত অ্যাড্রেস করার জন্য আমরা চাই। স্বাভাবিকভাবে কেন আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি, আপনারা আপনাদের যে নিত্যদিনকার সমস্যা, মানুষকে বেটার সার্ভিস দেওয়ার, সেটা আপনারা বেটারভাবে অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু এই লিমিট রাজধানী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হাম পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আমরা সকাল থেকেই রাজধানীর বাইরে বেশ কিছু সহকর্মীদের সাথে আমরা যুক্ত হয়েছিলাম। সব জায়গায় পরিস্থিতি একই, হামের প্রাদুর্ভাব ভয়াবহ এবং চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু স্থান সংকুলন করতে পারছেন না। এত রোগী প্রতিনিয়ত আসছে, আর মৃত্যুর মিছিলের কথা আমরা সবাই জানি। আপনি এখন ডিএনসিসি হাসপাতালে আছেন, ঢাকার হাসপাতালগুলোর পরিস্থিতি আসলে কেমন? সেইখানে হামের চিকিৎসা যথাযথভাবে দিতে পারছেন কিনা, সব কিছু মিলে আরও কত নতুন রোগী ভর্তি হয়েছে, সবশেষ হামের পরিস্থিতি জানাবেন। জি সাথী, আসলে এই মুহূর্তে রয়েছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড যে কোভিড হাসপাতাল, সেই হাসপাতালের ভেতরে। আসলে এখানের চিত্র আসলে দেখতে পাচ্ছেন আমার ডানে বামে সব জায়গাতে আসলে যে ছোট ছোট শিশু সন্তানরা আসলে শুয়ে আছে, কেউ চিৎকার করছে। আসলে সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, আসলে এই হাসপাতালে আপনার গত সর্বমোট এখন পর্যন্ত 444 জন হামের উপসর্গ এবং হামের রোগী ভর্তি আছেন, এবং গত 24 ঘন্টায় 128 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং 125 জন রোগী গত 24 ঘন্টায় চিকিৎসা নিয়ে আসলে ফিরেছেন, এবং 24 ঘন্টায় এখানে একজন শিশু মারা গিয়েছে। সব কিছু মিলে দেখতেই পাচ্ছেন আসলে পরিস্থিতি। মায়ের কোলে, প্রতিটা মায়ের কোলে সন্তান, কেউ ঘুমাচ্ছে, কেউ কান্না করছে, কাউকে থামানোর চেষ্টা করছে। পাশেই যাদের শ্বাসকষ্ট হচ্ছে, ছোট্ট সেই সোনামণি, আসলে তাদেরকে নেবুলাইজার দিচ্ছে তাদের যারা পরিবারের সদস্য রয়েছেন তারা, এবং দূর দূরান্ত থেকে আসলে এসেছে এখানে। ঢাকার পার্শ্ববর্তী যেমন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, চাঁদপুর থেকেও এখানে রোগী এসেছেন। আমরা বেশ কিছু অভিভাবকদের সাথে কথা বলেছি আসলে, এবং দেখতেই পাচ্ছেন আসলে প্রচুর রোগী কিন্তু এখানে রয়েছেন। যদিও এখানকার পরিবেশ খুবই চমৎকার, এবং চিকিৎসা নিয়েও যারা অভিভাবক রয়েছে এখানকার চিকিৎসা ভালো, এবং বেশ কিছু রোগীর স্বজনদের সাথেও কথা হয়েছিল যে তারা কয়েকদিনের মধ্যেই তাদের যে সন্তান আসলে সুস্থ হওয়ার পথে। সব কিছু মিলে যদি বলি, আসলে এখানকার যিনি এই ডিএনসিসি হাসপাতালের যিনি প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তিনি জানিয়েছেন যে ঢাকা এবং ঢাকার আশেপাশের শিশুদের বেশিরভাগই হচ্ছে অপুষ্টিতে ভুগছে। এই অপুষ্টির কারণে হামের প্রাদুর্ভাবটা বাড়ছে। একই সাথে যারা এই হামের টিকা যারা নেয়নি, এই কারণে হামের প্রাদুর্ভাব সারা বিশ্বে বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে, এবং একই সাথে বাংলাদেশে মৃত্যুর সংখ্যাটা বেশি, এবং মৃত্যুর সংখ্যা বেশির কারণ হচ্ছে
অপুষ্টিকর শিশুদের অপুষ্টিকর অবস্থায় কারণে আসলে মৃত্যুর সংখ্যাটা বেশি রয়েছে এবং সারা বিশ্ব কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে, যার মূল কারণ হচ্ছে টিকা না নেওয়ার কারণে। এবং যারা দুটি ডোজ নিয়েছে তাদেরকেও তিনি বুস্টার ডোজের জন্য পরামর্শ দিয়েছেন, জানি অবশ্যই বুস্টার ডোজটিও তারা নেন। আর সাথে আসলে এই ছিল ডিএনসিসির হাসপাতাল থেকে হামের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল সংকটে দেশে মানুষ যখন একরকম দিশেহারা, ঠিক তখনই নারায়ণগঞ্জের মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে হয়েছে তেলেসমাতি। লাইসেন্সধারী এক ব্যবসায়ীর তেল ডিপো সুপারের কারসাজিতে দিনের পর দিন গেছে অন্য কারো হাতে, অথচ যার লাইসেন্স তিনি পুরো সংকটেই জ্বালানি পেয়েছেন মাত্র দুবার। তেল বেশি মাল দিছি আমি 2বার 9,000, 2বার 4,500। এই জালাল ভাই এদিকে আসেন। মাত্র কদিন আগের ঘটনা। দেশ জুড়ে তখন জ্বালানি তেলের সংকট চরমে। সেই সময় দোকানের তাক জুড়ে ধুলো, তেলের ড্রামে বাতাস, বিন্দু পরিমাণ ডিজেলও নেই। অথচ সরকারি কাগজ বলছে এই দোকানের লাইসেন্সে নারায়ণগঞ্জ ডিপো থেকে প্রায় প্রতিদিনই বের হয়েছে হাজার হাজার লিটার তেল। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বাজারে প্রায় ৩০ বছর ধরে খোলা তেলের ব্যবসা করে আসছে মিশার্স জাহাঙ্গীর ট্রেডার্স। কৃষকের কাছে ডিজেল সরবরাহ করে পরিচিত এই প্রতিষ্ঠান, কিন্তু সাম্প্রতিক সংকটে পুরো সময় জুড়ে প্রতিষ্ঠানটি তেল পেয়েছে মাত্র 2বার। 30 বছরের উপরে হবে আমার জন্মের আগে থেকে আব্বাই তেলের ব্যবসা করি। আমরা তেলের চাহিদা পূরণ করতে পারি নাই, মাত্র 2বার তেল বেশি এ পর্যন্ত, ক্রাইসিসের সময় থেকে এখন পর্যন্ত। অথচ নারায়ণগঞ্জের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর নথি বলছে ভিন্ন কথা। সেখানে দেখা যায় মাসের বেশিরভাগ দিনই এই প্রতিষ্ঠানের নামে তেল উত্তোলন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে সেই হাজার হাজার লিটার তেল গেল কোথায়? আমার তো ডিপোর থেকে কোনো ফোন দেওয়া হয় নাই যে আপনার তেল নামে আছে। ফোন দিলে যদি কারো কাছে খোঁজ খবর নিতাম, বলতো যে না আপনার নামে কোনো তেল উঠে নাই। 2 মাসে আমি 2বার তেল পাইছি, একবার হলো 9,000 লিটার, আরেকবার পাইছি 4,500 লিটার। সময় যে গাড়িতে তেল আনতাম ওই মহাজনকে ফোন দিতাম, দিলে বলে যে না ভাই তেল তো পাইতেছি না, আপনার নামে তেল উঠে নাই। আমরা আনতাম হলো সুমন, নারায়ণগঞ্জে সুমনের গাড়িতে। ব্যবসায়ীর কথা স্পষ্ট, কোনো একটি চক্র তাদের লাইসেন্স ব্যবহার করে ডিপো থেকে নিয়মিত তেল উত্তোলন করেছে, অথচ প্রকৃত লাইসেন্সধারী ছিলেন অন্ধকারে। আমি ওখান থেকে যখন ফোন করি, ওখানে ওই সুমনে তথ্যটা দেয় যে আজকে তেল আসছে আপনারা। ডিপো সুপারের সাথে কোনো যোগাযোগ হয় না। আসলে মনে করেন যে আমার নামে যে এতগুলো প্রতিদিন তেল উঠতেছে এটা আমি জানি না, অথচ আমার এখানে এলাকায় মনে করেন যে কৃষককে তেল দিতে পারি নাই, যে চাহিদাটা গেল মনে করেন যে আমারে মনে করেন কৃষক মারতে চাইছে। 30 বছরের পুরনো ব্যবসা, অথচ 2 মাসে হাতে এসেছে মাত্র 2 চালান। বাকি সময়ে সরকারি কাগজে তেল গেছে, বাস্তবে আসেনি এক ফোঁটাও। তাহলে কারা তুলেছে এই তেল? দাঁড়িয়ে আছি গাজীপুর ভাওয়াল মির্জাপুর বাজারে। যে দোকানটি দেখছেন এই দোকানটি বহু বছর ধরে লাইসেন্সধারী খোলা তেল ব্যবসায়ী। এত তেল সংকটের মধ্যে কৃষকদের চাহিদা পূরণ করতে পারেনি, অথচ এদের লাইসেন্সেই প্রায় প্রতিদিন হাজার হাজার লিটার তেল বের হয়েছে নারায়ণগঞ্জ ডিপো থেকে, যার কোনো কানাকড়ি পায়নি তারা। তাদের তথ্য বলছে পুরো তেল সংকটের মধ্যে 2বার পেয়েছেন তেল, তার মধ্যে 9,000 লিটার, আরেকবার 4,500 লিটার। তাহলে প্রতিদিন তাদের নামে এত হাজার হাজার লিটার তেল কোথায় গেল? সেই প্রশ্ন জানতে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ তেলের ডিপোতে। নারায়ণগঞ্জ মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে গেলে গেটেই বাধা। সিকিউরিটি ও আনসার সদস্যরা কোনোভাবেই প্রবেশ করতে দিলেন না। বারবার ফোন করা হলেও ডিপো সুপার জালাল আহমেদ কল রিসিভ করেননি। কয়েক ঘন্টা গেটের বাইরে অপেক্ষা, তপ্ত রোদে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও সাক্ষাৎ দিলেন না। অন্যদিকে ভিতর থেকে নজরদারি চলছিল ডিবিসির উপর। কয়েক ঘন্টা পর অবশেষে একটি গোডাউন থেকে বের হতে দেখা যায় ডিপো সুপারকে, কিন্তু নিজের কক্ষে না গিয়ে অন্যদিকে হাঁটা শুরু করেন তিনি। এই জালাল ভাই এদিকে আসেন। দেশে যখন মহামারী আকারে ধারণ করেছিল তেল সংকট, ঠিক সেই সময়ে এই যে পিছনে ডিপুটি দেখছেন, এই ডিপুর কিছু অসাধু কর্মকর্তারা কারসাজি করে একজনের তেল অন্যজনের নামে ভাগিয়ে নিয়েছে। গাজীপুরের এই ব্যবসায়ের তেল বহন করতেন সুমন নামের এক গাড়ির মালিক। তিনি দাবি করেন 4বার সরবরাহ করেছেন, অথচ ব্যবসায়ী বলছেন পেয়েছেন মাত্র 2বার। কিন্তু কোনাকে মাল দিছি আমি 2বার 9,000, 2বার 4,500। ওনার কাছে মাল অস্টিজ গেছে। সরকারির কাগজ এক কথা বলছে, ব্যবসায়ী আরেক কথা। সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তেল সংকটের আড়ালে সক্রিয় ছিল একটি শক্তিশালী সিন্ডিকেট। তবে এমন অনিয়মের বিষয় কিছুই জানেন না মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক। এটা তো নলেজ নাই, আপনার কাছে
শুনলাম। এটা কি ভূত নাই, এটা কি পুতুল নাই, বলেন তো? ঠিক আছে, মানে বিষয়টা কি আমি তো আমার নলেজে নাই, তো আমি খোঁজ নিই। দেশ যখন জ্বালানি সংকটে দিশেহারা ছিল তখন সিন্ডিকেট করে এভাবে সরকারি সম্পদ কাগজে কলমে উধাও করেছে একটি চক্র। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সর্বসাধারণের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি 4 জন আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। সকাল 6:30টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর লাকিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল কাদের, তার স্ত্রী ও 3 ছেলে মেহেদি, যমজ সন্তান সাকিব ও রাকিব। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে আব্দুল কাদের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানান, সকালে বিকট বিস্ফোরণের শব্দে আশেপাশে সবাই ছুটে গিয়ে দেখেন বাড়িটির দরজা জানালা ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই বাসায় গ্যাস লিক হয়ে জমে থাকা গ্যাস থেকে অথবা ফ্রিজের কম্প্রেসার থেকে বিস্ফোরণ ঘটতে পারে। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, মেহেদির 18, সাকিবের 17, রাকিবের 25% পুড়ে গেছে। মেহেদি ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিতে ডুবে নষ্ট হয়েছে 11,652 হেক্টর জমির ধান। খলায় থাকা ধানও পচে নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকা। রোদের দেখা মিলতে শেষ সম্বলটুকু বাঁচাতে ভেজা ধান শুকাতে ব্যস্ত কৃষক। এদিকে অর্ধেক ধান এখনও মাঠেই পড়ে রয়েছে। শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির চাপে এখানেও চাপের মুখে কৃষক। বৈশাখের শুরু থেকেই টানা ভারী বৃষ্টিতে হবিগঞ্জের বিভিন্ন হাওরে দ্রুত বাড়তে থাকে পানি। চোখের সামনেই পানিতে তলিয়ে যায় কৃষকের সোনালী স্বপ্ন। বছরের একমাত্র ভরসা বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হাজারো কৃষক পরিবার। চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। এর মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 11,552 হেক্টর জমির ধান। বিপাকে পড়েছেন প্রায় 24,000 কৃষক। গেল বুধবার থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো থাকায় বিভিন্ন হাওরে ধানের খলা, বাড়ির আঙিনা, মাঠ, এমনকি সড়কের পাশেও ধান শুকাতে ব্যস্ত কৃষক। ভেজা ধান রক্ষায় নানা কায়দায় দ্রুত শুকানোর চেষ্টা করছেন তারা। তবে অনেক ধানেই গজিয়ে উঠেছে চারা, পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। একবারে গন্ধ ধরে লিছে ধান, যে দুর্গন্ধ আছিল মাঠো। 1.5 লাখ টাকা খরচ গেছে, সম্পূর্ণ টাকা মার, সম্পূর্ণ ক্ষেত মার 2 জায়গা হাঁটাইছে। আধা সাদা হাঁটিয়া এটা আঞ্চল ফসার হসা আলারের লগে সকল ঠিক আছে কি ও তো খের একবার জারি পুরা আর 200 রিটা ভাইয়া কিতা করতাম। সাহায্য সরকার আমরা ঘরে আমরা বাজবার একটা উপায় আছে, নাইলে উপায় নেই। এদিকে শ্রমিক সংকট ও বাড়তি মজুরি যেন মরার উপর খাড়ার ঘা। খামলা পাওয়া যায় না, 1-2টা পাওয়া যায়, 1000-1500 রুট ছাড়া যায় না। পাওয়া যাইতেছে না, একটা সংকট। টাকাটা দিব কিভাবে এই চিন্তাধারা করতেছে না, দানের মায়া এইভাবে খরচ করতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পানিতে পুরোপুরি ডুবে প্রায় 209 কোটি 16 লাখ টাকার ধান নষ্ট হয়েছে। এছাড়া কাটা ধান রোদের অভাবে পচে ও চারা গজিয়ে আরও প্রায় 134 কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকা। প্রায় 340 কোটি টাকার মতো আর্থিকভাবে আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছি হবিগঞ্জ জেলায়। তালিকাটা হওয়ার শেষ পর্যন্ত এটা উপরে পাঠানো হবে, তখন হয়তো বা সরকার একটা বলছে যে 3 মাসের একটা কি প্রণোদনা দিবেন। একদিকে পানিতে তলিয়ে যাওয়া ধান, অন্যদিকে শ্রমিক সংকট আর বাড়তি খরচ, সব মিলিয়ে কঠিন সময় পার করছে হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপদ নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা ও ব্লু ইকোনমি কার্যক্রম জোরদারে চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 3 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন 13টি দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। আন্দামান সাগর থেকে ইডেন উপসাগর পর্যন্ত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে কাজ করে 19 দেশের জোট। পাশাপাশি সুনীল অর্থনৈতিক কার্যক্রম ও সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় রাখে ভূমিকা। সদস্য দেশগুলোর পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম বিনিময়ে চট্টগ্রামে শুরু হয়েছে 25তম নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে যোগ দেন ভারত, পাকিস্তান, সৌদি আরব ও শ্রীলঙ্কা সহ 13টি দেশ। পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়া। S100 তথা ডিজিটাল হাইড্রোগ্রাফিক ডাটা ফ্রেমওয়ার্ককে
আমরা শুধু একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে দেখি না, বরং এটি সামুদ্রিক তথ্য ব্যবস্থা ও নৌ নিরাপত্তায় ডিজিটাল রূপান্তরের একটি বড় সুযোগ। সক্ষমতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন বৈজ্ঞানিক লক্ষ্যই আমাদের এই কমিউনিটিকে আলাদা করে তোলে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র ন্যাশনাল হাইড্রোগ্রাফার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সামুদ্রিক গবেষণার গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এ প্রক্রিয়াকে কার্যকর করতে নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নৌবাহিনী জাতীয় লক্ষ্য হিসেবে হাইড্রোগ্রাফিক সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমরা জরিপ কার্যক্রমের পরিধি বাড়াচ্ছি এবং চার্টিং ব্যবস্থার উন্নতি করছি। এই উদ্যোগে সমুদ্রপথে নিরাপদ নেভিগেশন নিশ্চিতের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও ব্লু ইকোনমি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের জলসীমা দিয়ে যেসব নাবিক যাতায়াত করেন তাদের জন্য নির্ভুল ও সঠিক তথ্য নিশ্চিত করতে আমরা কাজ করছি। এছাড়াও আমরা একটি আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজকে সংযুক্ত করছি। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ সহায়তা নিয়ে আলোচনা হয়। 2002 সালে প্রতিষ্ঠিত এই কমিশনের বর্তমান সভাপতি বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক। 15 মে গুটি আম পাড়ার মাধ্যমে রাজশাহীতে শুরু হচ্ছে আমের মৌসুম। আর চুয়াডাঙ্গা আটি, গুটি ও বোম্বাই জাতের আম বাজারে আসবে 13 মে। রবিবার রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকদের কার্যালয়ের অনুষ্ঠিত সভায় ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়। এ সময় আম চাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে রানী পছন্দ ও লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর বাজারে আসবে। ল্যাংড়া পাড়া শুরু হবে 10 জুন থেকে এবং 15 তারিখ থেকে শুরু আম্রপালি ও ফজলি। এদিকে চুয়াডাঙ্গা 20 মে হিমসাগর, 25 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি, 20 জুন হাড়িভাঙা ও 22 জুন ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যাবে বাজারে। এরপর 30 জুন আশ্বিনা, বাড়ি, কাটিমন ও গৌরমতি আম পাওয়া যাবে জুলাইয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে তথ্য জানান তিনি। ইরান যুদ্ধ বন্ধ, পরিস্থিতি শান্ত করা এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নতুন হামলা না করার নিশ্চয়তার দাবি জানানো হয়েছে। তবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। এদিকে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ পাতলা করার এবং বাকিটা তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ও ইরানের পাল্টাপাল্টি হুমকিতে বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে মহা বিপর্যয়ের শঙ্কা। এই সংকটের প্রভাব এখন শুধু সীমান্তেই নয়, ছড়িয়েছে ইসরায়েলের রাজপথ থেকে মস্কোর ক্রেমলিন পর্যন্ত। সংকট নিরসনে পুতিন শান্তি আলোচনার আহ্বান জানালেও এটিকে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক দস্যুতা বলে দাবি করছে তেহরান। 10 সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশমিত হয়নি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ইরানের ওপর নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। গত 13 এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় 58টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে প্রবেশে বাধা দিয়েছে মার্কিন নৌবাহিনী। এর মধ্যে 4টি জাহাজকে অচল করে দেওয়ারও খবর পাওয়া গেছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী সাফারি অভিযোগ করেন সামুদ্রিক দস্যুতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে তারা প্রতিরোধ অব্যাহত রাখবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন প্রয়োজনে আবারও শুরু হবে প্রজেক্ট ফ্রিডম। মূলত হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সামরিক প্রহরায় বের করে আনাই এর লক্ষ্য। তবে তেহরান বলছে তারা এই জলপথের উপর কোনো আগ্রাসন মেনে নেবে না। এটির জটিল সংঘাত। ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রয়েছে। আমরা আশা করি দ্রুতই এই সংঘাতের অবসান হবে, কারণ এখন আর কেউ এই সংঘাত দীর্ঘায়িত করতে চায় না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে মস্কোর ক্রেমলিনে বিশ্ব গণমাধ্যমের মুখোমুখি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান। এটি জটিল সংঘাত। ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা আশা করি দ্রুতই এই সংঘাতের অবসান হবে,
কারণ এখন আর কেউ এই সংঘাত দীর্ঘায়িত করতে চায় না। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স যৌথভাবে হরমুজ প্রণালীর নিরাপত্তা দিতে যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারা থেকে বাঁচাতে এখন সবার নজর ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই জটিল ও পরিবর্তনশীল। স্বাধীনতার পর কংগ্রেসের আধিপত্য, এরপর 34 বছরের বাম শাসন, তারপর পরিবর্তনে হাওয়ায় তৃণমূলের উত্থান, সব মিলিয়ে বাংলার রাজনীতির ধারাবাহিক বিবর্তনের সাক্ষী। 1950 থেকে 70-এর দশক উত্তাল পশ্চিমবঙ্গ। খাদ্য আন্দোলন, নকশালবাড়ি বিদ্রোহ আর শ্রমিক অসন্তোষে কাঁপে রাজ্য। গ্রামীণ দারিদ্র্য আর বেকারত্বের হাত ধরে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। সেই অস্থিরতা থেকেই জন্ম নিল এক নতুন রাজনৈতিক শক্তি। 1977 সাল, জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্টের ঐতিহাসিক উত্থান। ভারতের দীর্ঘতম নির্বাচিত কমিউনিস্ট শাসনের সূচনা হলো বাংলায়। অপারেশন বর্গা আর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ বাংলার ক্ষমতা কাঠামো বদলে দিলেন বামেরা। কিন্তু মুদ্রার উল্টো পিঠ ছিল মাত্রাতিরিক্ত দলীয়করণ, কেডারতন্ত্র আর ঘন ঘন ধর্মঘটে মুখ থুবড়ে পড়ল শিল্প। মুখ ফিরিয়ে নিলেন বিনিয়োগকারীরা। শিক্ষিত যুবকদের গন্তব্য হল ভিন রাজ্য। 2000-এর দশকে বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নের চেষ্টা করলেও বাঁধ সাধল জমি অধিগ্রহণ ইস্যু। সিঙ্গুর আর নদীগ্রাম হয়ে উঠল বাম শাসনের পতনের কারিগর। কৃষকদের জমি রক্ষার আন্দোলনে সামনের সারিতে উঠে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সাল, ঐতিহাসিক পরিবর্তন। তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে অবসান হল দীর্ঘ 34 বছরের বাম জামানার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত জনপ্রিয়তা পেল। তবে রাজনীতির চাকা ঘুরতে সময় নেয় না। 2014-এর পর জাতীয় রাজনীতির প্রভাবে বাংলায় দ্রুত উত্থান ঘটে ভারতীয় জনতা পার্টির। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ আর দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে বাম ও তৃণমূলের বড় ভোট ব্যাংকে থাবা বসায় গেরুয়া শিবির। একসময়ের আন্দোলনকারী নেতারা শিবির বদলে নতুন সমীকরণ তৈরি করেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন আর কেবল শ্রেণী সংগ্রামের নয়, বরং ধর্মীয় পরিচয়, নাগরিকত্ব আর উগ্র রাজনৈতিক প্রতিযোগিতার এক নতুন রণক্ষেত্র। পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই রাজনৈতিকভাবে সচেতন। এখানকার ক্ষমতা চিরস্থায়ী নয়। বাম হোক বা তৃণমূল কিংবা আজকের বিজেপি, জনতা ক্ষমতার মসনদে তাদেরই বসিয়েছে যারা সময়ের দাবি পূরণ করতে পেরেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।